জাতীয় নাগরিক পার্টি নাকি জাতীয় সুবিধা পার্টি? ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে এ প্রশ্নটা এখন অনেকের মনে। সরকারি প্রোটোকল থেকে শুরু করে দাবি আদায়ের ক্ষেত্র এবং প্রধান উপদেষ্টার সাথে ঘনিষ্ঠতা সবখানেই এনসিপি আছে। বড় বড় দল হয়েও বিএনপি, জামায়াত সহ অন্যান্যরা যেসব সুযোগ সুবিধা পায় না, এনসিপি সেগুলো ভোগ করছে। অথচ দলটি এখনো নিবন্ধন পায়নি, চূড়ান্ত হয়নি তাদের প্রতীক। রাজনৈতিক বিশ্লেষকরাও এনসিপির এসব সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচকরা বলেছেন এটি একটি কিংস পার্টি। এই বিতর্ক আর সমালোচনা অবশ্য এমনি তৈরি হয়ে যায়নি, পেছনে কাজ করেছে অনেকগুলো বিষয়। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে এনসিপি 2025 সালের জুলাই জুড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে। এক মাসে টেকনাফ থেকে তেতুলিয়া হয়ে বাংলাদেশের 64টি জেলা সফর করার পরিকল্পনা ছিল দলটির। তবে মাসের 16তম দিনে দলটি গোপালগঞ্জের পদযাত্রাকে মার্চ টু গোপালগঞ্জ নাম দেয়। বঙ্গবন্ধুর জন্মভূমিতে গিয়ে সেখানে এনসিপির নেতারা মুজিববাদের কবর রচনা করার কথা বলে। পরবর্তীতে আওয়ামী লীগের গোপালগঞ্জের নেতাকর্মীরা ক্ষিপ্ত হলে পরিস্থিতি উত্তেজনার দিকে মোড় নেয়। ওই অবস্থায় বেশ কিছু মানুষের প্রাণ যায়, আর অন্যদিকে এনসিপির শীর্ষ নেতাদের সেনাবাহিনীর ট্যাঙ্কে করে নিরাপদে সরে যেতে দেখা যায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন ঘটনা খুবই বিরল। এছাড়া পরবর্তীতেও ফরিদপুর সহ অন্যান্য জেলায় এনসিপির পদযাত্রায় নিরাপত্তা বাহিনীগুলোর বেষ্টনী নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। সরকারি প্রোটোকল নিয়ে তারা রাজনীতি করছে, তৈরি হয় এমন বিতর্ক। এ তো গেল নিরাপত্তার প্রশ্ন। দাবি আদায়ের ক্ষেত্রেও এনসিপি অন্তর্বর্তী সরকারের নজরে থাকে। 2025 সালের 9 মে আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে এনসিপি যখন হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আন্দোলন শুরু করে, তখন তাদেরকে বোতলজাত খাবার পানীয় সরবরাহ করা হয়। শাহবাগ এলাকা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় তাদেরকে কোনো বাধা দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পূর্ব দিকের সড়কে মঞ্চ বানিয়ে প্রতিবাদ সমাবেশও করে দলটি। অথচ পূর্বের এক আদেশ অনুযায়ী তখন ওই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা ডিএমপির সেই নিষেধাজ্ঞা এনসিপি সেদিন মানেনি, পুলিশ মানতে বাধ্য করেনি। কিন্তু মাত্র 4 দিন পর অর্থাৎ 14 মে দেখা যায় সম্পূর্ণ বিপরীত চিত্র। সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবি আদায়ে যমুনার দিকে মিছিল নিয়ে অগ্রসর হতেই পুলিশ চড়াও হয়। তাদের উপর গরম পানি ও টিয়ার শেল ছোড়া হয়। প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে দেওয়া তো দূরের কথা, সেদিকে এগোতে দেওয়া হয়নি। একই রকম ঘটনা ঘটেছিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে। 2025 সালের 12 মার্চ মিছিল নিয়ে যমুনায় যাওয়ার চেষ্টা করলে তাদের আবার করে পুলিশ। অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে এনসিপির নেতারা আন্দোলন করলেও তাদের সামান্যতম বাধাও দেয়নি পুলিশ, ছিল অনেকটা সহায়কের ভূমিকায়। এছাড়া আগারগাঁয়ে নির্বাচন কমিশন ঘেরাও করার সময়ও এনসিপির সামনে পুলিশ ছিল নীরব দর্শক। এই বিষয়গুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষ দেখেছে। এবার আসা যাক সরকারের সাথে দলটির সরাসরি সম্পৃক্ততার ব্যাপারে। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আগে থেকেই এ বিষয়টি আলোচনায় ছিল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুরুতে সরকারেরই একজন উপদেষ্টা ছিলেন। দল গঠনের আগে তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ান। তবে এখনো সরকারের মধ্যে 2 জন ছাত্র উপদেষ্টা আছেন। বিভিন্ন সময় বক্তব্য প্রদান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকার এবং এনসিপির একাত্মতাও দৃশ্যমান হয়ে উঠেছে। এনসিপি জন্ম নেওয়ার অনেক আগেই ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলতে গিয়ে সমালোচনায় পড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এখনো তার বিরুদ্ধে সেই সমালোচনা আছে। ডক্টর ইউনূসের সরকার সেই সমালোচনা থেকে বেরিয়ে আসতে চেয়েছেন, তেমন কোনো তৎপরতাও দৃশ্যমান নয়। তাই সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে অন্য দলগুলোর চেয়ে এনসিপির সমালোচনাটাও বেশি।